মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানালেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবরে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠক কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রীরা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা 11টায় সভার জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রীরা, জানান জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন তারা। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, 24-এর জায়গায় 24, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর 24 হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। আজকে প্রথম মন্ত্রিসভা থেকে আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করব স্বপ্নের বাংলাদেশ তৈরির। যেই স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে দেখিয়েছেন, যেই স্বপ্নের উপরে আস্থা রেখে আমাদেরকে দেশবাসী বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সো এই যাত্রা এখন থেকে শুরু হলো ইনশাআল্লাহ। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বেই দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং উন্নয়ন অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভা। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বুধবার বেলা 12টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ, পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আরও ছিলেন বিএনপি জোট থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সহ অন্যান্যরা। এদিকে বিকেল 3টায় সচিবালয়ে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। সচিবালয়ে বেলা 12:30টার দিকে যাবেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি সচিবদের সাথে বৈঠক হবে বলে জানা গেছে। সচিবদের সাথে প্রথম বৈঠকে দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনকে আরও গতিশীল করতে দিক নির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।
সচিবালয়ে 1 নম্বর বিল্ডিংয়ের 201 নম্বর কক্ষটি সাজানো হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর অফিস কক্ষ হিসেবে। সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য মন্ত্রিসভা কক্ষ গুছিয়ে নিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সচিবালয়ের সার্বিক পরিস্থিতি কেমন এখন, এবং আমাদের মন্ত্রিসভার যে বৈঠকের কথা আমরা শুনছিলাম সেটি কখন নাগাদ শুরু হতে পারে? তৃণা, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বেলা 12:30টার পর সচিবালয়ে তার যে দপ্তর রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন। এখন কিছুটা বিরতি চলছে, তার আনুষ্ঠানিক বা ব্যক্তিগত কার্যক্রম রয়েছে সেগুলো, সেই আনুষ্ঠানিকতা তিনি এখন চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের পাশাপাশি যারা নবনির্বাচিত মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছেন তারা সচিবালয়ে 12:30টার পরেই তারাও সচিবালয়ে এসেছেন। তারা তাদের যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তর মন্ত্রণালয়ে সেখানে তারা গেছেন, উপস্থিত হয়েছেন। সেই মন্ত্রণালয়গুলোর যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা তাদের সাথে কুশল বিনিময় করেছেন, বিভিন্ন ধরনের তথ্য তারা দিয়েছেন যেগুলো মন্ত্রী যারা প্রতিমন্ত্রী হয়েছেন তাদের কাজে লাগবে, সেই সব বিষয়ে আলোচনা করেছেন। কেউ শুভেচ্ছা বিনিময় করছেন, এখনও অনেক দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় হচ্ছে। কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী তারা তাদের নতুন দায়িত্ব পাওয়ার পর আগামীতে কি করতে পারেন বা কি তাদের চ্যালেঞ্জ রয়েছে সেগুলো বিষয়ে ব্রিফিং করছেন সাংবাদিকদের সাথে। পাশাপাশি তারা জেনে নিচ্ছেন যে মন্ত্রণালয়গুলোতে কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বা আগামী দিনের কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে সেগুলো তারা জেনে নিচ্ছেন কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে। আমি একটু স্বস্তিদায়ক একটি তথ্য দিতে চাই যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন যে রোজার অর্থাৎ আগামীকাল থেকে যে রোজা শুরু হতে যাচ্ছে সেখানে ভোক্তা পণ্য কি ধরনের পরিস্থিতি সেই বিষয়ে তিনি জানিয়েছেন যে রোজায় আপাতত ভোক্তাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখন পর্যন্ত যে পরিমাণে পণ্য মজুদ আছে সেই পণ্য দিয়ে আগামী রমজানের পাশাপাশি রমজান পরবর্তী আরও 1 মাস সেটি চালিয়ে নেওয়া যাবে খুব সহজেই। যদি কোনো ধরনের সিন্ডিকেট বা কোনো ধরনের ভিন্ন পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তিনি সেটি দেখবেন, এবং তিনি বলেছেন কাজ দিয়ে তিনি তার যে মন্ত্রণালয়ের দায়িত্ব সেটি তিনি জানান দেবেন। আরেকটি বিষয় হচ্ছে যে তিনি জানিয়েছেন যে এলডিসি গ্রাজুয়েশনের বিষয়ে তিনি বলেছেন যে এই বিষয়টি আজকেই যে মন্ত্রণালয় রয়েছে তার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তিনি জানিয়ে দেবেন যে এলডিসি গ্রাজুয়েশন পিছানো হচ্ছে, সেই সিদ্ধান্ত জানাবেন। বিকেল 3টা নাগাদ যে মন্ত্রিসভার বৈঠক আছে সেখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে বৈঠক শুরু হবে। কিছুক্ষণের মধ্যে যারা নতুন মন্ত্রী রয়েছেন প্রতিমন্ত্রী রয়েছেন তারা সবাই এই ভবনে আসবেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যদের দিক নির্দেশনা দেবেন, পাশাপাশি মন্ত্রণালয়ের যারা সচিব রয়েছেন তাদেরকেও তিনি দিক নির্দেশনা দেবেন যে আগামী দিনে তিনি কি করতে পারেন, কি হতে পারে, তার মন্ত্রণালয়ের চ্যালেঞ্জগুলো কি হতে পারে, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে তিনি উস্ত্রাবেন সেই বিষয়ে একটি ধারণা দিতে পারেন। তো এখন যেহেতু 2টার বেশি সময় অর্থাৎ 2টা পেরিয়ে গেছে, 3টা নাগাদ আরও কিছু সময় বাকি আছে, মন্ত্রীরা বা প্রতিমন্ত্রীরা তারা দপ্তরে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যেই সেই মন্ত্রিসভার বৈঠক শুরু হবে। মোহিত, তথ্য সংগ্রহে থাকুন আপনি, ধন্যবাদ। প্রয়োজনে আমরা পরে আবারও সংযুক্ত হব। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যা 6:30টায় বিটিভি সহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভাষণটি প্রচারিত হবে। সরকারের তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ। এর আগে মঙ্গলবার দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী পদে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন 49 জন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকারের কথা জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আইনি কাঠামোর মধ্যে জনগণকে যতটুকু সেবা দেয়া যায় ততটুকু করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসিফুজ্জামান। সচিবালয়ে তারা এইসব কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম নিজ নিজ মন্ত্রণালয়ে আসেন
মন্ত্রী প্রতিমন্ত্রীরা। মন্ত্রণালয়ে তাদের স্বাগত জানান সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে সরকার। মূল লক্ষ্য জনগণের সেবা করা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে দেশকে বের করাই সরকারের মূল লক্ষ্য। আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এদিকে সবার জন্য আইনি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য এবং অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। আর তৃতীয় কথা হচ্ছে, এটা সফলভাবে করতে হলে আমাদের সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে। বাংলাদেশ একটি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছে। এটা হচ্ছে পৃষ্ঠপোষকতার রাজনীতি করতে করতে ওভার রেগুলেটেড কান্ট্রি হচ্ছে। আমাকে সিরিয়াস ডিরেগুলেশন করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা ফুলফিল করব। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার অঙ্গীকার জানালেন নতুন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, তথ্য প্রযুক্তির ঝুঁকির ব্যাপারে সজাগ থাকার কথা। বাংলাভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে আগামীর কর্মপরিকল্পনার কথা জানান এই দুই মন্ত্রী। এক শব্দে বলতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা। We are living in a global village. এটা গ্লোবাল কম্পিটিটিভনেস আমাদের শিক্ষা ব্যবস্থা আসতে হবে। It's no longer a local commodity, it's international commodity. আমাদের ফোর্থ জেনারেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেক এগুলি গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রি একাডেমি আর লিঙ্কেজগুলিকে আমাদের লক্ষ্য দিতে হবে। আমাদের টিবেট টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে গুরুত্ব দিতে হবে। সর্বোপরি শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনতে হবে। এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, এটা সারা পৃথিবীতেই তথ্য প্রযুক্তির যে বিস্ফোরণ এবং তথ্য প্রযুক্তির যে বিশাল ক্ষমতা এবং এটা যে একটা নতুন ইকোসিস্টেম, এই ইকোসিস্টেমের বেনিফিট মানুষ গ্রহণ করছেন। আবার একই সঙ্গে এর যে নতুন নতুন বিপদের যে সম্ভাবনা বা যে ঝুঁকিগুলি রয়ে গেছে, সে বিষয়গুলি তো নতুন নতুন করে আইন কানুন নিয়ম নীতি তৈরি করতে হবে। ফলে এটা যেমন আশীর্বাদ, তেমনি এটার মধ্যে লুকিয়ে থাকা ঝুঁকিগুলিকেও বের করতে হবে। আমরা দুটো ব্যাপারেই সজাগ থাকব। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বুধবার সকালে রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আশা প্রকাশ করেন তিনি। আরও বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং তিনিও প্রধান বিরোধী দলীয় নেতা হতে পারতেন না। তাই জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে, এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। যদি সরকারি দল উদ্যোগ নেয়, আমরা বিরোধী দল হিসাবে সর্বাত্মক সহযোগিতা করব। সরকার যদি উদ্যোগ না দেয়, তাইলে আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ। সাক্ষ্য গ্রহণ শুরু 25 ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হয় এই বিচারক কার্যক্রম। এখন ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায়
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা। সব বাধা একসাথে মোকাবেলা করার ঘোষণা দেন তারা। প্রথম আলো অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আয়োজিত প্রদর্শনীর উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যম যে দল, মত বা আদর্শপন্থী হোক না কেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। গণমাধ্যম ব্যক্তিরা দাবি করেন, নতুন সরকার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। শুধু অপরাধী নয়, এই ঘটনার পেছনে যারা ইন্ধন দিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের লেখার স্বাধীনতা যে কোনো মূল্যে বজায় রাখতে হবে। উদ্বোধনীতে নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন নওয়াবের সভাপতি AK আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, BFUJ মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রথম আলো ভবনের ধ্বংসস্তূপের প্রদর্শনী দেখেন। আমাদের চিন্তা থাকবে, আমরা সাহস করে আমাদের কাজগুলি আমরা করব। তো আমরা অতীতের যে কোনো সময় চেয়ে আমরা এখন অধিক সচেতন, আমাদের নিজেদের সাংবাদিকতা নিয়ে, আমাদের নিজেদের কাজ নিয়ে, আমাদের লেখালেখি নিয়ে, আমাদের প্রকাশনা নিয়ে। এবং আমি বলবো যে এইভাবে আমরা আপনারা সবাই মিলে সংবাদপত্র জগতে একটা নতুন ধারা তৈরি করব। সেটা ঐক্যের, সমঝোতা এবং মিলেমিশে একত্র ঐক্যবদ্ধভাবে চলার পরিবেশ তৈরি করার চেষ্টা করব। এই দুইটা কাগজের আগুনে পুরানোর চেষ্টাকে এই দুইটা কাগজের সমস্যা ভাববেন না। এটা হচ্ছে মুক্ত চিন্তার পিছনে আগুন দেওয়া, স্বাধীনতার বিরুদ্ধে আগুন দেওয়া, স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আগুন, এবং জাতিগতভাবে চিন্তার যে শক্তি, চিন্তার যে স্বাধীনতা আমাদের দরকার, সেটার উপরে এটা আগুন আছে। ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সকাল 11টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান জানান, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম শেষ করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর 3 টন ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হয় অন্তত 15 জন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে ট্রাকের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং বাস চালক আব্দুল বাসেতের মৃত্যু হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের শ্রদ্ধা নিবেদন। শ্রদ্ধা জানালেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবরে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠকের কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়। প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার, অর্থনীতি পুনরুদ্ধারের সংকল্প। জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করাই সবার মূল লক্ষ্য হওয়া উচিত বলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।